পাগলা থিতা মেয়েটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। এনসিপির মধ্যে মাথার গরম, অনেক সাহস। খেলা চলছে কোন লেভেলে, কার খলিল কার টেবিলে। তারেক রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকেই প্রথম রাতে বিড়াল মারা কর্মসূচি গ্রহণ করেছেন, সেটা আমি আপনাদেরকে কদিন ধরেই বলছিলাম। দর্শক, বলছিলাম বিএনপির অনেক ব্যবসায়ী নেতা এবং অনেক তরুণ আলোচিত যারা ছিলেন তারা মন্ত্রিসভায় জায়গা পাননি, এবং এরপরে আমরা দেখলাম যে রাতে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ মুখকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। জামাত এনসিপি 11 দলীয় জোট বুঝে ওঠার আগেই বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ এলোমেলো হয়ে গেছে। এক কথায় যদি বলি, জামাত শিবিরের লোকজন আপনারা একটু হতাশ হবেন। আসলে খেলা কোন লেভেলে চলেছে, কিভাবে বোকা বানিয়ে আপনাদেরকে সেকেন্ড বানিয়ে বিএনপি ক্ষমতা এসেছে। তারেক রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকেই প্রথম রাতে বিড়াল মারা কর্মসূচি গ্রহণ করেছেন, সেটা আমি আপনাদেরকে কদিন ধরেই বলছিলাম। কারণ খুব স্বাভাবিক, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি ইউনূস সরকারের নামে যারা প্রকৃতপক্ষে 2024-এর আগস্ট থেকে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছিল, তাদেরকে ক্ষমতা থেকে না সরিয়ে, তাদেরকে ক্ষমতাচ্যুত না করে যে আরামে, স্থিতিশীলতার সাথে শান্তিতে, স্বস্তিতে সরকার পরিচালনা করা যাবে না, সেটা বিএনপি তারেক রহমান এত ভালো বোঝেন যে তারা প্রথম থেকেই এই জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির ওলট পালট দাবি, আবদার এবং তাদের এটা না করলে ওটা করবো না, ওটা না করলে এটা করবো না, এসবে যে কর্ণপাত করা যাবে না, সে বিষয়টা একদম পরিষ্কার করে দিয়েছেন। 18 মাস ধরে ইউনূস সরকারের নেতৃত্বে আলী রিয়াজ নামের এক ব্যক্তিকে আমেরিকা থেকে উড়িয়ে এনে সবচেয়ে বড় যে মশকরাটা জাতির সঙ্গে করা হয়েছে, সেটা হচ্ছে সংবিধান পুনর্লিখনের চেষ্টা, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন সহ যেমন ইচ্ছে সংবিধানটাকে পরিবর্তনের ব্যবস্থা করা, একটা জুলাই সনদ নামের অদ্ভুত জিনিস প্রসব করা, একটা ঘরে বসে তাদের নির্বাচিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের একরকমের একসাথে করে। এবং মনে রাখতে হবে, আলী রিয়াজের ওই জুলাই সনদে কেউ একমত হয় নাই, এমনকি জাতীয় নাগরিক পার্টি গতকালের আগে সেই জুলাই সনদে একমত হয়ে স্বাক্ষর করতে পারে নাই, কিন্তু চাপ প্রয়োগের মাধ্যমে সেই জুলাই সনদ রাজনৈতিক দলগুলোকে গিলতে বাধ্য করা হয়েছে, একরকম এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করে যে যদি জুলাই সনদ না গেলেন তাহলে কিছুতেই নির্বাচনটা হবে না। কাজেই দাঁত মুখ চেপে এর কোনো সাংবিধানিক ভিত্তি নাই, বারবার সেটা ওই আলী রিয়াজের দরবারে ঘরের ভেতর পরিষ্কার করে সংবাদ মাধ্যমের সামনে বলে, গণভোটের কোনো সাংবিধানিক ভিত্তি নাই বারবার সে কথা বলে, কিংবা সংবিধান সংস্কারের একমাত্র দায়িত্ব এবং ক্ষমতা আছে সংসদের, সে কথাও বারবার মনে করিয়ে দাঁত মুখ চেপে বিএনপি ওই জুলাই সনদে স্বাক্ষর করেছিল বটে, ওই এক আরেক মশকরার অনুষ্ঠানে গিয়ে। কিন্তু বিএনপির মূল অপেক্ষা ছিল জনগণের ম্যান্ডেট নিয়ে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একবার ক্ষমতায় এলে কিছুতেই এই মশকরাকে পাত্তা দেওয়া যাবে না। তারেক রহমান সুস্পষ্টভাবে সেই বার্তা দিয়ে শপথ গ্রহণের দিন এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে এখন সংসদে ঢুকতে হলে সত্যি তাদের যে দোর্দণ্ড প্রতাপ গত 18 মাসে দেখা গেছে, সেই দোর্দণ্ড প্রতাপ প্রভাব একরকম ভুলে গিয়ে নরম হয়ে মাথা নামিয়ে নির্বাচনে তারা পরাজিত হয়েছেন এবং বিরোধী দলে আছেন। কাজেই সরকারের সংবিধানে কোনো অবদান রাখতে হলে সেটা সংসদের মাধ্যমে রাখতে হবে, মবের মাধ্যমে নয়। সেটা একেবারে ভেতর থেকে উপলব্ধি করে একরকমের মাথা নিচু করে সংসদে ঢোকার ব্যবস্থা করেছেন তারেক রহমান। তারেক রহমানের জন্য এই প্রথম রাতে বিড়াল মারাটা যে কত জরুরি ছিল, একরকম তিনি যেন সেই ম্যান্ডেট নিয়ে সরকারে বসেছেন। কারণ সারা বাংলাদেশ জুড়ে যে মানুষেরা আসলে এই অত্যাচার অনাচারে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, যারা কিনা কোটা সংস্কার আন্দোলনে তরুণরা সরকারের বিপক্ষে নেমেছেন, সেটা প্রথমে উপলব্ধি করেছেন, তারপর সরকারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর দমনের মুখে তার প্রতিবাদে এই ছাত্রদের পাশে গিয়ে যে সাধারণ মানুষ দাঁড়িয়েছিলেন, তাদের একটা বিরাট অংশ যেমন জানতেন না যে এই সাধারণ ছাত্রদেরকে এবং এই জনশক্তি, এই আন্দোলনের কৌশল সবকিছু পেছন থেকে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির নিয়ন্ত্রণ করেছে। এই সাধারণ মানুষ আরো বেশি চমকে উঠেছিলেন যখন তারা আগস্টের পর থেকে দেখেন যে এদের নাকি মূল লক্ষ্য সংবিধান ছুঁড়ে ফেলা, বাংলাদেশ নাকি নতুন করে জন্ম লাভ করেছে 2024-এর 5ই আগস্ট। ইউনূস এই ছাত্রদের দ্বারা ক্ষমতায় বসে বিদেশি সংবাদ মাধ্যমকে গিয়ে বলে এলেন যে রিসেট বাটনে বাংলাদেশ চাপ দিয়েছে, কাজেই খুব স্বাভাবিক যে বাংলাদেশে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হবে, মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভাঙা হবে, কারণ মনে রাখতে হবে 2024-এর আগস্টে ছাত্র জনতা প্রাণ দিয়েছে, কাজেই রিসেট বাটনে চাপ পড়েছে, নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। এরপর যে অত্যাচার অনাচার শেষ পর্যন্ত ভাঙচুর, অগ্নিসংযোগ, গণপিটুনি দিয়ে মারা মানুষকে, সেগুলোকে যেমন একরকম ন্যায় এবং নীতিতে পরিণত করলো সরকারের সর্বোচ্চ ব্যক্তি থেকে তার প্রেস সচিব, সকলে বললেন এগুলো হচ্ছে প্রেসার গ্রুপ, ক্ষোভের বহিঃপ্রকাশ। তখন তার চেয়েও ক্রমাগতভাবে সে অত্যাচার বাড়লো। সে অত্যাচার শুধুমাত্র নারীর পোশাক নিয়ে মন্তব্যে, নারীর পোশাক নিয়ে বা নারীকে হয়রানি করা ব্যক্তিকে পুলিশ কোনো কারণে যদি বা তাও ধরে নিয়ে যায়, সে ব্যক্তিকে ফুলের মালা দিয়ে থানা থেকে বের করে আনাতেই শুধুমাত্র ঠেকে থাকলো না। এরপর দেখা গেল বাংলাদেশের শক্তিশালী রাজনৈতিক দলের, অন্যতম শক্তিশালী রাজনৈতিক দলের প্রধান রীতিমতো কর্মজীবী নারীদের সঙ্গে পতিতাবৃত্তির তুলনা করা শুরু করলেন,
কর্মজীবী নারীদের সম্মান রক্ষার্থে তাদের কর্মঘণ্টা কমিয়ে আনার প্রস্তাব দিলেন নির্বাচনী প্রস্তাব হিসেবে। এবং এর মধ্যে তো মব ওই পর্যায়ে গেল যে লাশ মাজার থেকে তুলে এনে পীরের লাশ রাজপথে পোড়ানো হচ্ছে, হিন্দু ব্যক্তিকে পিটিয়ে মেরে গাছে আধামরা অবস্থায় ঝুলিয়ে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে। এসব মিলিয়ে মানুষ একেবারে ক্লান্ত, বিপর্যস্ত, বিধ্বস্ত হয়ে পড়েছিল। এবং তারেক রহমান বা বিএনপির যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, তার মধ্যে সবচেয়ে বড় ম্যান্ডেট হিসেবে মনে করা হচ্ছিল যে তারেক রহমানের কাছে স্থিতিশীলতা আনার প্রত্যাশা, তারেক রহমানের কাছে ওই বাড়াবাড়ি, ওই যে অত্যাচার অনাচার মগবাজি, তাতে একটা কমপ্লিট ফুল স্টপ, মানে সরাসরি তিনি একটা বাটন প্রেস করে এই অত্যাচার অনাচার মগবাজি বন্ধ করবেন, সেটার একটা সুস্পষ্ট ইঙ্গিত আসবে তার কাছ থেকে, নতুন প্রধানমন্ত্রীর কাছ থেকে। সেই প্রত্যাশায় সারা বাংলাদেশে তারেক রহমানকে এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ভোটাররা এনে দিলেন, সেটা নির্বাচন পর্যবেক্ষকরা মনে করছিলেন। এবং তারেক রহমান সম্ভবত বুঝেছিলেন একদিকে ম্যান্ডেটটা কিসের, আরেকদিকে যেটা বললাম, ক্ষমতায় থাকতে হলে, সরকার পরিচালনা করতে হলে প্রথম রাতে বিড়াল মারা ছাড়া এই বাড়াবাড়ির অবসানের কোনো উপায় নাই। কারণ এমনিতে কি করে বাড়াবাড়ি অবসান করা যেত বলুন তো? যদি অনেক ক্ষেত্রেই মনে করা হয় সেনাবাহিনী যদি টহলে থাকে, সেনাবাহিনী নামিয়ে যদি যৌথ বাহিনীর অভিযান চালিয়ে, মনে রাখতে হবে গত 18 মাস ধরে বাংলাদেশে যৌথ বাহিনী রাস্তায়, যৌথ বাহিনী অভিযান চালিয়েছে, সেনাবাহিনী নাকি আপনার আমার জানমালের নিয়ন্ত্রণ নিয়েছে। এমন বেকায়দা অবস্থায় তারেক রহমান দায়িত্ব নিচ্ছেন যখন কিনা এই সেনাবাহিনী ওষুধ, যৌথ বাহিনীর অভিযান ওষুধ কিচ্ছু কাজ করবে না। কারণ এমন অত্যাচারী অনাচারীরা ইউনূস সরকারের নামে এই কমাস ধরে ক্ষমতার কেন্দ্রে ছিল। তারেক রহমান তাই এদের মস্কারার সবচেয়ে বড় যে অস্ত্র, জুলাই সনদ, জুলাই সনদ, জুলাই সনদ, মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলা, সংবিধান পুনর্গঠন করা, সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা, এসবের একেবারে গোড়া কেটে দিয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেন নাই, সরাসরি বিএনপি চেয়ারম্যানের পরামর্শ অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছেন যে তারা কোনোভাবেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারেন না, কারণ এসব সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই, গণভোটও সংবিধানে নাই। কোনোদিন যদি সংবিধান সংস্কার পরিষদ ঢোকে সংবিধানে, তাহলে তারা এ বিষয়ে শপথ নেওয়ার কথা ভাববেন। জামায়াতে ইসলামী খুব একটা নাটক করার চেষ্টা করেছে শপথের দিন সকালবেলা। তারা সকাল সকাল বলেছে যদি শপথ নিতে হয় দুটোই নেবেন, না হলে একটাও নেবেন না। এমনকি জামায়াতে ইসলামী একটা বিক্ষোভেরও ডাক দিয়েছিল বিকাল 3টার সময়। এরপর এক রকমের লেজ গুটিয়ে বিক্ষোভ তুলে নিয়ে, বিক্ষোভ আর করবেন না সে ঘোষণা আবার দিয়ে, এবং শেষ পর্যন্ত গিয়ে তারা দুটো শপথই নিয়েছেন। তারা সংবিধান সংস্কার পরিষদেরও শপথ নিয়েছেন, জাতীয় সংসদের এমপি হিসেবেও শপথ নিয়েছেন। কিন্তু বুঝতেই পারছেন সংখ্যাগরিষ্ঠ দলের অংশগ্রহণ ছাড়া এই সংবিধান সংস্কার পরিষদের সভাও আর কখনো বসা সম্ভব হবে না। কোনো সংসদে বা কোনো মানে সরকারি ব্যবস্থাপনায় কখনো বিএনপি যতক্ষণ ক্ষমতায়, যেই দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জামায়াতে ইসলামী এ নাটক জমাতে পারে না। ইউনূস কিন্তু একদম শেষ দিন পর্যন্ত, শপথের আগের দিন যে ডেকে জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামকে দিয়ে অবশেষে জুলাই সনদটা স্বাক্ষর করিয়েছেন, তখনই তিনি জানেন যে বিএনপি আসলে বিএনপি আসলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না। আপনাদেরকে আমিও বলছিলাম যে এই মরণ ফাঁদে পা দেবে না বিএনপি। তো ইউনূস সেটা বুঝে শেষ মুহূর্তে শপথ নিয়ে একটা গ্যাঞ্জাম লাগিয়ে ফেলতে পারে কিনা, রাজপথে একটা আন্দোলন জমিয়ে ফেলতে পারে কিনা, তার ফলে তাকেই আরো বেশ কিছুদিন ক্ষমতায় থাকতে হয় কিনা, এসব স্বপ্ন নিয়ে তিনি শেষ দিনে নাহিদ ইসলামকে ডেকে জুলাই সনদে স্বাক্ষর করিয়েছেন। এবং এরপরে নাহিদ ইসলামও বলে বসেছেন এমনকি কোন নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদের বাস্তবায়ন তারা মানবেন না, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। আপনারা জানেন 40টির বেশি বিষয়ে যখন জুলাই সনদ স্বাক্ষরও করেছে বিএনপি, তাদের নোট অফ ডিসেন্ট বা আপত্তি ছিল। তো এহেন নাটকটার শেষ পর্ব পর্যন্ত মরিয়া হয়ে যে আলী রিয়াজ ইউনূসরা চেষ্টা করবেন সেটা খুব স্বাভাবিক। কারণ আলী রিয়াজ তো এই ভোটের কয়েকদিন আগে হঠাৎ আমাদের জানালেন যে যারা এমপি হবেন তাদেরকে আরেকটা শপথও নিতে হবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, এবং 180 দিন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কারণ তাদের ধান্দাটা ছিল এই 180 দিন ক্ষমতা হস্তান্তর না করে এই 180 দিন সংবিধান সংস্কার পরিষদ সংবিধান নিয়ে বিতর্ক করবে, তর্ক করবে, এবং ওইদিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের রূপে তারা থেকে যাবেন। ইউনূস আলী রিয়াজের জন্য এই নাটক আর টেনে নেওয়া সম্ভব হয়নি। তার কারণ বিকালবেলা যে মন্ত্রিসভার শপথ আছে, সে শপথে 13 দেশের প্রতিনিধি সহ অন্তত 1200 অতিথি উপস্থিত থাকবেন, এবং সেই মন্ত্রিসভার শপথটাকে কিছুতেই এক রকমের ঝামেলার মধ্যে ফেলা না জামায়াতে ইসলামী, না এনসিপি, না ইউনূস কারো পক্ষেই সম্ভব নয়। কারণ তাহলে তারা আসলে পুরো রাজনৈতিক প্রক্রিয়া থেকেই এখন ছিটকে পড়বেন। ওইদিকে তারেক রহমান দারুণ সব রাজনৈতিক চাল চালছেন। তিনি জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন, বাড়িতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করে এসেছেন, বুকে জড়িয়ে ধরেছেন নাহিদ সার্জিসকে। শুধু তাই নয়, জামায়াতে ইসলামী রাজপথে নামার চেষ্টা করলে তাদেরকে প্রথমত এক রকমের সামলে দেওয়ার জন্য যাদেরকে প্রয়োজন, তারেক রহমান এরই মধ্যে তাদেরকেও তাদের মিত্র হিসেবে ঘোষণা করেছেন। তারেক রহমান জামায়াতে ইসলামীর সঙ্গে শেষ মুহূর্তে নির্বাচনী জোট থেকে বেরিয়ে যাওয়া, যারা কিনা পুরো সময়টা 2025 জুড়ে রাজপথে সভা সমাবেশে একত্রে জনসমাবেশ করেছে, সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে গিয়ে তারেক রহমান সাক্ষাৎ করে এসেছেন না।
এই যে সংবিধান সংস্কার পরিষদ, এদের কাজ কি? এদের কাজ ছিল আগামী 180 দিনে, অর্থাৎ আমার মনে হয় 6 মাস, এই 6 মাস বৈশা আপনারা এটা পাশ করবেন। কি পাশ করবেন? এই জুলাই গণ অভ্যুত্থানের পর আপনারা চা পান খায়া, কফি খায়া যে সিদ্ধান্তগুলো নিছেন, এখানে কয়েকটার মধ্যে নোট অফ ডিসেন্ট আছে, থাকুক, কিন্তু হ্যার পক্ষেই তো ছিলেন সবাই, না হলে গণভোট হবে কেন? আর এই গণভোট বিপুল ভোটে পাশ করছে ভাই। 4,85,00,000 মানুষ এই গণভোটে হ্যাঁ ভোট দিছে। ওরা কি চায়? সংস্কার চায়। এই সংস্কার কারা করবে? এই সংস্কার তারাই করবে যারা জনগণের ভোটে এই সংসদে গেছেন। ওনাদেরকে নিয়েই একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা, এটা সবাই ওয়াদা করছে, এটার পক্ষেই সবাই ছিল। হঠাৎ ওনারা ওই সংস্কার পরিষদ থেকে সরে আসছে, মানে সংস্কার চায় না। লাগলো আগুন, তাই না? চারিদিকে এখন আগুন লাগবে না, মানুষ এটা প্রতিবাদ করবে না? হ্যাঁ ভাই, প্রতিবাদ করবে, এটা মাইনা নিতে পারবে না কেউ। কারণ আপনি সংস্কার না চাওয়া মানে তো বিরাট বড় বিপদে ফালাইয়া দেওয়া, পুরো দেশকে বিপদে ফালাইয়া দেওয়া। জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল সবাইকে আবার মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। আবার দেখেন, এই সংস্কার না মাইনা নিলে কি হচ্ছে? অনেককেই মৃত্যুর মুখ থেকে বাঁচাইয়া আনা। কারণ কি জানেন? আপনি যখনই শপথটা নিয়ে নেবেন, তখনই তো আপনাকে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল যে বিচারগুলো হয়ে গেছে সেটাও মাইনা নেওয়া, তাই না? তার মানে ওইখানে যে রায়গুলো হয়ে গেছে, অনেকে তো ফাঁসি হয়ে গেছে, অনেকে পালায়া গেছে, অনেকে কিন্তু এই জেলখানায় আটক আছে, তাদেরকে এই বিচারের মধ্যে আনতে হবে না, তাদেরকে ঝুলাইতে হবে না। যেটা রায় হয়ে গেছে সেটা বাস্তবায়ন করতে হবে না, ওই শপথ নিলে ওইটা বাস্তবায়ন করতে হবে। তার মানে কি জানেন? বিরাট বড় বিপদ না, আরো বড় বিপদ কি জানেন? ক্যান্টনমেন্ট থেকে এসি বাসে যাদেরকে নিয়ে আসে, মনে আছে সংখ্যা কত? আমার মনে নাই, 15 না 20 এরকম হবে, যাদেরকে এসি বাসের মধ্যে এভাবে শোয়ায় নিয়ে আসে বিচার করার জন্য, আবার এসি বাসে কইরা ওই ক্যান্টনমেন্টের জেলখানায় পাঠায় দেয়। এখন যদি আপনি এই শপথটা নিয়ে নেন, তাহলে তো ওদেরকে আবার ওই এসি বাসে কইরা আইনা বিচার করতেই হবে। বিরাট বড় বিপদ না? আরো বিপদ কি জানেন? ধরেন আমি একটা জায়গায় এমপি পদে দাঁড়াইছি, আমি ওই এলাকা থেকে ঘোষণা দিছি তোমরা আমারে পাশ করায় আনো। কাকে কথা দিলাম? আওয়ামী লীগকে। তোমরা আমাকে ভোট দাও, আমাকে পাশ করে আনো, তোমাদের অফিস আমি খুলে দেবো নির্বাচনের পরের দিন। তোমরা চিন্তা করো না, তোমাদের যে মামলা মোকদ্দমা আছে সব কিছু আমি গায়েব করে দেবো, কারণ ক্ষমতা আমার হাতে। এই বিশ্বাস কইরা আওয়ামী লীগের ভাই ব্রাদাররা বিএনপিকে ভোট দিল। বিএনপি শপথ নেওয়ার আগেই তো অফিসের তালা খুলা ফেলাইলো, ছবি টাঙ্গায় ফেলাইলো, স্লোগান দিল। তাদের দোষ কি? তাদেরকে তো আমি কথা দিছি যে তোমরা আমাকে পাশ করে আনো, তোমাদের অফিস খুলতে পারবা, তোমরা রাজনীতি করতে পারবা। এখন আমাকে তারা পাশ করাইছে, আমাকে তো কথা রাখতে হবে। এখন আমি যদি যাই ওইখানে শপথ নেই, তাহলে তো সংস্কারের মধ্যে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে ওইটাও তো মাইনা নিতে হয়। ওইটা মাইনা নিতে গেলে তো আমি শপথ নিতে পারি না। আমি তো ভাই ব্রাদারকে কথা দিয়া ফেলাইছি, কত বড় বিপদ। যার জন্য এই শপথটা নেওয়া হয় নাই, যার জন্য দেখেন আজকে বিএনপির আনন্দের দিন, শপথ নিছে ভাই, কিন্তু তারপরও দেখেন চারিদিকে মুখ কালো, সবাই মনের মধ্যে একটাই ব্যথা, একটাই প্রশ্ন, হায় হায় এইটা কি করলো? জুলাই সনদকে ওনারা কেন মাইনা নিল না? জুলাইকে এইভাবে অবজ্ঞা করলো, অসম্মান করলো, ওনারা শপথ নিল না। শপথ না নেওয়া মানেই তো ওনাদের আধিপত্য মাইনা নেওয়া, শপথ না নেওয়া মানেই তো ওনাকে দিল্লি থেকে ফিরায় আনা, শপথ না নেওয়া মানেই তো ওনাদের তালা খুইলা ওনাদের নেতাদের ছবিগুলো লাগায়া ফুলের মালা দিয়ে দেওয়া, তাই না? এটাই তো বুঝায়। আপনাদের বিবেককেই প্রশ্ন করেন, 4,80,00,000 উপরে মানুষ ভোট দিছে হ্যাঁ পক্ষে, সংস্কার চায়। পুরনো ওই সংবিধানের মধ্যে যেসব প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো সরায়া নতুন কথা লেখা। সে কথাগুলো কি? নতুন বাংলাদেশের কথা লেখা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের যে চাওয়াটা ছিল সেই চাওয়াটা পূরণ করা। 25,000 ভাই বোন যে পঙ্গু হয়েছে, হাত হারাইছে, চোখ হারাইছে, পা হারাইছে, তাদের কি চাওয়া? শুধু একটা সরকার যাবে, আরেকটা সরকার এসে পয়সা করবে, এরকম চাওয়া তো ছিল না ভাই। চাওয়াটা তো ছিল এই দেশের টাকা পয়সা যেন আর লুট না হয়, এই দেশে যেন আর কোনো ফেসিবাদ জন্ম না নেয়, কোনো দানব যেন আইসা আবার সে আয়না ঘর না বানায়, কারো মুখ যেন চাইবা না ধরে, কোনো মা বোনের বুক যেন খালি না হয়। 7 মার্ডারের কথা মনে আছে? ওই যে নারায়ণগঞ্জের ওইখানে ছিল অপরাধী 2-3 জন, বাকিরা কারা জানেন? বাকিরা সাক্ষী। ওই সাক্ষী রাখবে না বইলা এই নিরপরাধ মানুষগুলাকেও মাইরা ফেলাইছে ইঞ্জেকশন দিয়া। দিনের বেলা ইঞ্জেকশন দিয়া মাইরা সারাদিন গাড়ি নিয়ে ঘুরছে, আর রাতের বেলা ওই শীতলক্ষা নদীর মধ্যে ডুবাইয়া দিছে, সেটাও তো ধরা পড়ছে। তার মানে কি? ওরকম একটা দেশ চাই না, ওরকম দেশ চাই না বলেই তো সংস্কারের দরকার ভাই ব্রাদার। এই সংস্কারটা আপনারা কেন বুঝবেন না? আপনারা না বুঝলো বিরোধী দলকে বুঝতে হবে, আর জনগণও বুঝে। জনগণকে আর বোকা ভাবার কোনো কারণ নাই। দেখবেন এই যে শপথটা নিলেন না, এটা নিয়ে অনেক বিতর্ক হবে, অনেক কাহিনী তৈরি হবে, এমন এমন নতুন নতুন পর্ব আসবে যে মানুষ সিনেমা নাটক দেখা ছাইড়া দিবে। সবাই এই ইউটিউবে ফেসবুকে পড়ে থাকবে, দেখি এরপরে কোন পর্বটা আসে। হ্যাঁ ভাই, নতুন নতুন পর্ব আসে। সুখে শান্তিতে এই দেশটা গড়তে পারবেন না, একদমই পারবেন না। জুলাই গণ অভ্যুত্থানকে এড়িয়ে গিয়ে অবজ্ঞা কইরা কোনো কিছু করতে পারবেন না। আজকাল যদি শপথটা নিয়ে নিতেন, একটা আনন্দ মিছিল বাইরিত, কারণ বিরোধী দল জামাত ইসলাম 11 দল, ওনারা সবাই তো আপনাদের মাইনা নিছে এবং
ওনারাও একটা শ্যাডো সরকার গঠন করে ফেলাইছে। ওনারা এক পায়ে খাড়া, সংসদে যাবে, আপনাদের সঙ্গে সামনাসামনি বসবে। গত 54 বছর আমরা এরকম বিরোধী দল দেখি নাই তো। ওনারা বিরোধী দল হিসেবেও দেখেন কত বড় চমক দিতে যাচ্ছে। বিরোধী দলে এমন কিছু হয় বিদেশে, এগুলো শুই না আসতেছিলাম, বাংলাদেশে যে হবে এটা কোনোদিন ভাবি নাই, এটা ভাবতে হচ্ছে। যদি শপথটা নিয়ে নিতেন, দেখতেন দেশের মানুষ রাস্তায় আনন্দ মিছিল বাইর করতো। হ্যাঁ ভাই, আনন্দ মিছিল বাইর করতো। আপনি যতই বলেন কোনো আনন্দ মিছিলের দরকার নাই, তারপরও মানুষ খুশিতে বাইরে হয়ে যেত। মানুষের মনের কথা বুঝতে পারলেন না, আর এই না বুঝার জন্য আগামী পথ চলাটা কঠিন হয়ে যাবে। অলরেডি মিছিল বাইরে হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের বিরুদ্ধে। কারণ আপনারা কেন জুলাই সনদপত্রে শপথ নিলেন না? আপনারা কেন সংস্কারের পক্ষে না? আপনারা মুখে যতই বলেন না কেন সংস্কারের পক্ষে, সংস্কারের পক্ষে, এই শপথ না নিয়ে যে বার্তাটা চলে গেল, এখন জনগণ, সাধারণ জনগণ কি মনে করবে জানেন? হায় হায়, এরা এত বড় মুনাফেক, এত বড় গাদ্দার। এই জুলাই গণ অভ্যুত্থানের কারণে আজকে এই নির্বাচন হয়েছে, আজকে উনি প্রধানমন্ত্রী হইতে পারছে, আজকে পৃথিবীর এই যে সবচেয়ে বড় জানাজাটা হয়েছিল সেটা হইতে পারছিল এই জুলাই গণ অভ্যুত্থানের কারণে। সবাই তো ভাই জেলখানায় বন্দী ছিল, বিদেশে আটকা ছিল, শিলং থেকে আসতে পারছে, জেল থেকে বাইরে হতে পারছে এই জুলাই গণ অভ্যুত্থানের কারণে। এত রক্তের বিনিময় যে বাংলাদেশটা আমরা দেখতে চাইছি, যে স্বপ্নটা দেখে আসতেছিলাম, সেই স্বপ্নটা আপনারা রুইখা দিলেন এই শপথটা না নিয়া। ভোটের যদি শতাংশ চিন্তা করেন, আপনাদের কত ভোট টোটাল আর উনাদের কত ভোট, এবার এটা মাথায় নিয়েন, ওই হিসাব করে সিদ্ধান্ত নিয়েন। এমন কোনো সিদ্ধান্ত নিয়েন না যেটা জুলাইয়ের বিরুদ্ধে যায়। জুলাইয়ের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত আপনাদের যায়, আপনারাই ঠইকা যাবেন। অনেকেই বলতেছে ভাই, অনেকেই বলা বলি করতেছে যে আওয়ামী লীগ আর বিএনপি এখন এক হয়ে যাবে, এক হইয়া এই জামাতের পিছনে লাগবে। জামাতের ব্যবসা বাণিজ্য যেখানে যেখানে সেখানে আক্রমণ করবে, দোকানপাটে আক্রমণ করবে, তাদের বাড়ি ঘরে আক্রমণ করবে। এরকম কথা গুজব, এরকম গুজব ছড়াই গেছে চারিদিকে। কেন ছড়াইছে? ওই যে শপথ না নেওয়াতে আওয়ামী লীগের সবাই মনে করতেছে হ্যাঁ নেতা যেটা কথা দিছে সেটাই তো রাখছে। তারাও মনে করতেছে সেখান থেকে, কোনখান থেকে? ওই যে আনন্দবাজার পত্রিকায় উনি যেদিন আসে সেদিন কিছু লেখালেখ ছিল না, 3টা কথা বলছিল না, 3টা শর্ত মাইনা আসতেছে। সেই শর্তগুলা কি? এই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এদেরকে দাবায় রাখতে হবে, এবং এই যে সংবিধান বদলাইবো টদলাইবো এগুলা করা যাবে না, এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। এরকমই বোধহয় ছিল না? ওনারাও কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করছে, মানুষ বিশ্বাসও করে নিছে। কিন্তু আজকে শপথ না নেওয়াতে মানুষ ওইটাকে আর বিশ্বাস করবে না। ওই কথা এখন জনগণ টাইনা আনতেছে। ফেসবুকে যান, এরকম লেখালেখি আরম্ভ হয়ে গেছে, এদিকে মিছিলও বাইরে হয়ে গেছে। আগামী 2-4 দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন সারা দেশ থেকেই প্রতিবাদ হবে। এমনও দেখতে পাইতে পারেন যে ইনকলাব মঞ্চ আবার দাঁড়ায় গেছে, তারা প্রতিবাদ করতেছে রাত দিন 24 ঘন্টা। তখন কি করবেন? ওখানে গরম পানি মারবেন, টিয়ার গ্যাস মারবেন, সাউন্ড গ্রেনেড মারবেন, না কি করবেন বলেন? ওগুলা দেখতে ভালো লাগবে? পত্র পত্রিকা যখন আসবে, বিদেশিরা যখন দেখবে, তখন কি ভাববে? হায় হায়, নতুন সরকার আইসা কোনো কিছু তো করতে পারতেছে না, আগে যেমন ছিল এখন তো তেমনই। এর মধ্যে দেখলাম ফেসবুকে এক শহীদের মা আইসা কান্নাকাটি করতেছে যে আল্লাহ, এইটা কি, আমার ছেলে কেন শহীদ হলো? ওই যে সংস্কারে শপথটা নেয় নেই যে, ওই জন্য কান্নাকাটি করতেছে। দেখেন, এই যে আমাদের নাহিদ ইসলামের বাসায় যখন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব গতকালকে গেছিল, তখন ওনাকে একটা ফ্রেম উপহার দিছিল। ওই ফ্রেমের মধ্যে কি লেখা ছিল? নাসিফের একটা চিঠি। সেই চিঠিটা কি আপনারা জানেন? মা গো, বাবা গো, আমি মিছিলে যাচ্ছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাচ্ছি, জালিমরা জুলুম করতেছে, আমার ভাই ব্রাদার সবাই মাঠে নাইমা গেছে, ওরা গুলি খাচ্ছে। এমনও মানুষ ওইখানে গেছে যাদের হাত নাই, পা নাই, যারা ভিক্ষা করে খাইতো, তারাও প্রতিবাদ করতে যাইতেছে। আমি কেন ঘরে বসে থাকুম? আমি গেলাম, যদি ফেরত না আসি আমাকে ক্ষমা করো। এইটাই লেখা ছিল নাসিফের চিঠিতে। ওই চিঠিটাই কিন্তু ওনার হাতে দিছে। উনি তো নিশ্চয়ই এটা পড়ছে। পড়ার পর কি ওনার বুকের মধ্যে একটু লাগে নাই? ওই মায়ের কথা কি চিন্তা করে নাই? ওই মায়ের কলিজাটার মধ্যে আজকে কেমন ধরপড় করতেছে উনি শপথ না নেওয়াতে। এই শপথটা নেওয়া মানে কি জানেন? জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি, 24-এর স্বীকৃতি। তার মানে 24-এর স্বীকৃতিটা ওনারা দিল না। কিন্তু এটা কি বিরোধী দল মাইনা নিবে? জনগণ মাইনা নিবে? নিশ্চয়ই না। আপনারা দেখতে পাবেন, এবং ওনারা বাধ্য হবে, আমি বলে রাখলাম অ্যাডভান্স, ওনারা বাধ্য হবে শপথ নিতে। আগামী 2-4 দিনের মধ্যেই বুঝা ফেলাবে। আর এই বুঝার জন্য সময়টা নিছে। কাদের জন্য সময় নিছে? ওনারও একটা ডিপ স্টেট আছে, বুঝা গেলে হবে। উনি লন্ডন থেকে আসার আগে ওই ডিপ স্টেটের অনুমতি পাইছে, তারপর আসছে। মায়ের ব্যাপারটা সামনে ছিল, কিন্তু সেটা না। ডিপ স্টেট যেটা বলছে সেটাই শুনছে। আমার যদ্দূর মনে হয়, আমার ধারণা, ওই ডিপ স্টেটের সাথে কথা বলবে। ডিপ স্টেটের এখনো গ্রিন সিগন্যাল পায় নাই। ডিপ স্টেট এখন চিন্তা করবে, হায় হায়, চারিদিকে তো আবার নাইমা করছে, তাহলে তো অশান্তি, দেশ চালাইবো কেমনে? নতুন প্রধানমন্ত্রী বদনাম হয়ে যেতে পারে। ঠিক আছে, শপথ নিয়ে নেন। এরকম একটা ঘটনা নিশ্চয়ই ঘটবে। এরকম ঘটুক, কারো অমঙ্গল কামনা করতে চাই না, চাই সুন্দরভাবে দেশটা পরিচালনা করুক। বিরোধী দল হিসাবে জামাত তো আছে, শ্যাডো গভর্নমেন্ট হিসাবে আছে, আর ওনাদেরকে আমরা পাহারাদার হিসাবেই তো পাঠাইছি। এরকম কোনো কথা শুনতে চাই না আগামী 5 বছর, যে অমুকে অত টাকা মাইরা ভাইয়া গেছে, অমুকে অতটা বাড়ি বানাইছে, এরকম কোনো কথা শুনতে চাই না। যে ব্যাংক থেকে টাকা লুট হয়েছে, কারণ আপনারা পাহারাদার, পাহারায় রাখবেন। যে ঘটনাটা যখন ঘটবে সঙ্গে সঙ্গে আমাদের জানাই দিবেন। পত্রিকায় না আসলো, আমরা সোশ্যাল মিডিয়া তো আছি, আমরা আপনাদের সঙ্গে আছি, দেশের সঙ্গে আছি। সবার জন্য সবাই দোয়া। দর্শক, বলছিলাম বিএনপির অনেক ডাকসাইটের নেতা এবং অনেক তরুণ আলোচিত যারা ছিলেন তারা মন্ত্রিসভায় জায়গা পাননি, এবং এরপরে আমরা দেখলাম যে রাতে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ মুখকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, এবং সেই সংখ্যা 10 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এনটিভির এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে মন্ত্রী প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন 10 জন।
চলুন এই 10 জন কারা একটু জেনে নিই। সেই 10 জনের মধ্যে মন্ত্রী পদমর্যাদায় 5 জন এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় 5 জন। মন্ত্রী পদমর্যাদায় 5 জনের মধ্যে 1 নম্বরেই রয়েছেন ঢাকা 8-এর আলোচিত বিজয়ী নেতা বিএনপির মির্জা আব্বাস, যিনি মন্ত্রিসভায় নাই। এটা একটা বড় চমক ছিল। মির্জা আব্বাসকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানানো হলো মন্ত্রীর পদমর্যাদায়। 2 নম্বরে নজরুল ইসলাম খান, ধারণা করা হচ্ছিল যে তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হবেন এবং সেই ধারণার পরিপ্রেক্ষিতে তিনি উপদেষ্টা হলেন। বিএনপির পোড় খাওয়া নেতা রুহুল কবির রিজভী, যিনি খুবই বিএনপির দুর্দিনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজের মানে বসতবাড়ি বানিয়ে ফেলেছিলেন, সেখানেই রাতে থাকতেন, সেখানেই খেতেন, সেখানেই ঘুমাতেন, একটু আন্দোলন সংগ্রাম করতেন, বিএনপিকে চাঙ্গা রেখেছিলেন, সেই রুহুল কবির রিজভী মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন। এই সম্মানটুকু বিএনপি তাকে করে বোধহয় একটা ভালো কাজ করলো। বাকি 2 জন হচ্ছে মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ এবং ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। এই 5 জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে মন্ত্রী পদমর্যাদায়। আর প্রতিমন্ত্রী পদমর্যাদায় যাদেরকে করা হয়েছে তাদের মধ্যে 1 নম্বরেই হুমায়ুন কবিরের নাম, যার কথা আমরা জানতাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হবে, এরকম খবরই রটেছিল, কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রীও তাকে করা হয়নি। শামা ওবায়েদকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে আর পররাষ্ট্র মন্ত্রী করা হয়েছে এই বিগত ইন্টারিম গভর্নমেন্টের আলোচিত সমালোচিত উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, যার একসময় বিএনপি নিজেও পদত্যাগ দাবি করেছিল। অনেকে মনে করেন যে এটা আন্তর্জাতিক বিশ্বের চাহিদার পরিপ্রেক্ষিতে এই জায়গাটাতে খলিলুর রহমানকে আনা হয়েছে। এখন কিছুদিন গেলে, সরকারের মেয়াদ কিছুদিন গেলে আমরা বুঝতে পারবো যে এটা বিএনপির চয়েস ছিল নাকি আন্তর্জাতিক বিশ্বের চয়েস ছিল, এবং আন্তর্জাতিক বিশ্বের চয়েসটাকে আবার কোন দিকের চয়েস বলবেন আপনি, আমেরিকার চয়েস নাকি ভারতের চয়েস, সেটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমরা এরই মাঝে দেখেছি অজিত দোভালের সঙ্গে ডক্টর খলিলুর রহমানের বেশ ভালো সম্পর্ক গড়ে উঠতে, এবং গত নভেম্বরেও ভারত সফর করে অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন ডক্টর খলিলুর রহমান। সেই সময় তিনি কেন ভারতে গেলেন এটা নিয়ে ওই ছাত্র জনতার যারা নেতৃত্ব দেন তারা বেশ উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়েছিলেন, সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। তাছাড়া অন্য নামগুলো হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, ডাক্তার জাহিদুর রহমান তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হলো। এছাড়া ডক্টর মাহাদি আমিন, যেটা বলছিলাম যে এই নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে কাজ করেছেন, মাহাদি আমিন তিনি দায়িত্বে আসবেন এটা ভাবাই হচ্ছিল, তিনি দায়িত্বে এসেছেন। আরেকজন হচ্ছে রেহান আসিফ আসাদ। এই 10 জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই 10 জন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করবেন। তারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন। আমরা শেখ হাসিনা সরকারের আমলেও দেখেছি প্রতিমন্ত্রী মর্যাদায় অবশ্য কাউকে উপদেষ্টা করতে দেখিনি। যে কয়জনকে উপদেষ্টা করা হয়েছিল সবাইকে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা করা হয়েছিল। প্রথম দিকে আমরা দেখেছিলাম অনেককেই, তারপরে বিতর্কিত অনেককেই এই লিস্টে আমরা দেখেছিলাম। সেই তালিকায় যেতে চাই না, কারণ সেই তালিকা ঘাটতে গেলে অনেক আলোচনা চলে আসবে, সেই আলোচনায় যেতে চাই না। এখন দেখার বিষয় যে শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিয়ে যে সকল সমালোচনা আমরা শুনেছি, সেই একই পথে বিএনপির আমলে প্রধানমন্ত্রীর উপদেষ্টারা একই পথে হাঁটেন নাকি তারা ভিন্ন কোনো উদাহরণ তৈরি করতে পারেন। জামাত এনসিপি 11 দলীয় জোট বুঝে ওঠার আগেই বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ এলোমেলো হয়ে গেছে। এক কথায় যদি বলি, জামাত শিবিরের লোকজন আপনারা একটু হতাশ হবেন। আসলে খেলা কোন লেভেলে চলেছে, কিভাবে বোকা বানিয়ে আপনাদেরকে সেকেন্ড বানিয়ে বিএনপি ক্ষমতা এসেছে। ডক্টর ইউনূস এনসিপিকে এত পছন্দ করেন, তরুণরা ক্ষমতায় যাবে, তারা সংসদে যাবে, ওরে তরুণদের প্রতি প্রেম, তরুণ এরা আমাকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু ইউনূস যে কি ঘটিয়েছেন, কিভাবে কি বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে, জামাত এনসিপি বুঝতেই পারেনি। এখন আহুতাশ করছে কিভাবে তাদেরকে পদে পদে সেকেন্ডে বোকা বানানো হচ্ছে। অনেকটা কিং কর্তব্য বিমূল। রাজনীতি যে আসলে কতটা নোংরা খেলা, এটা যে আসলে ভালো মানুষের কাজ না। জামাত ভালো মানুষের দল, সৎ লোকের শাসন চাই। আসলে সৎ লোকের জন্য এই রাজনীতির গ্রাউন্ড না, এই গ্রাউন্ডে হচ্ছে নষ্ট পচা। দেখেন জামাতের সাথে ইউনূসের কি মিঠে কথা, বিশেষ করে এনসিপির সাথে কি গলায় গলায় খাতির, এবং বিএনপি কত সুন্দর কথা, হ্যাঁ অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবো। তারেক রহমান ডাক্তার শফিকুর রহমানের কাছে গেলেন, নাহিদ ইসলামের কাছে গেলেন, কত সুন্দর। এবং ইউনূস সরকার কত সুন্দর চিঠি দিল জামাত এনসিপিকে যে কালকে সকাল সকাল আসবেন। সে চিঠি কবি আমাদেরকে অনেকে পাঠিয়েছেন, দাওয়াতও দিয়েছিলেন যে আসেন ভাই যাই, শপথ নিতে আসেন, সাথে চলেন পাস। তো দর্শক, কিসের চিঠি? যে 2টা শপথ নেবেন, একটা জাতীয় সংসদ সদস্য হিসেবে, একটা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। খুশিতে জামাতের লোকজন নতুন জামা কাপড় পরে বা জামা কাপড় যা ছিল আয়রন করে গেছে। হঠাৎ শুনে যে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিবে না। এখন জামাত উপস্থিত ভাবে কি করবে? একবার একটা নিউজ এসেছিল জামাতের বিভিন্ন সোর্স থেকে, যদিও ডাক্তার তাহেরের নামে বলা হয়েছে, তিনি স্পষ্টভাবে বলেননি যে জামাত শপথই নেবে না, কিন্তু ঠিকই শপথ নিল, 2টাই নিল। আর বিএনপি 2টা নেয়নি, একটা নিল। কিভাবে বোকা বানানো হয়েছে, এখন কি করবে জানেন? দেখেন এইভাবে বোকা বানানো হয়েছে। ক্ষমতায় আসাটাই ছিল জামাত এনসিপিকে একটা বোকা বানানোর প্রক্রিয়া। ধরিয়ে দেওয়া, অনেকেই বলেছিলেন যে তাদেরকে সব মিলে 80 সিট দেওয়া হবে, এটা ভাগ করে। নাসিরউদ্দিন পাটোয়ারি একদিন আগেও বলেছেন যে নির্বাচনে কে কয়টা আসন পাবে এটা সব ভাগ বাটোয়ারা ছিল। এটা তো দিবালোকের না স্পষ্ট হয়ে গেল। এবং নাহিদ ইসলামও এটা বলেছে। ডক্টর খলিলুর রহমানকে মন্ত্রী বানানোর মধ্য দিয়ে স্পষ্ট যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই ইউনূস সরকার এনসিপি জামাতকে বোকা বানিয়ে বিএনপিকে জিতিয়ে দিয়েছে।
এবং এখন নাবট টাবট ওটাও খেয়ে দিতে চায়। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, আর এত ইউনুস কিছু আসে জানা, কিছু করার নেই। এমন না যে শপথটা তো ইউনুস সরকার দিবেন, তারা এটা বাধ্য করতে পারতেন না, তোমরা নিলে নাও, তোমাদের কথাই চলবে। এবং তারেক সরকারকে দায়িত্ব দেওয়ার আগে ইউনুস সরকার মার্সেলে চলে গেছে, এবং এই ইউনুস সরকারের অনেকেই বিএনপি সরকারের সাথে জয়েন করেছে। অনেকে, খলিলুর রহমান তো মন্ত্রী হয়েছে, কিন্তু আরো নিম্নপদস্থ অনেকে চুক্তিভিত্তিক যারা ছিল এটা সব বিএনপির দালালি করেছে। এর মানে ইউনুস সরকার ছিল ওটা একটা বিএনপি সরকার, এবং জামাত এনসিপিকে বুঝতে দেওয়া হয়নি যে এটা বিএনপি সরকার। উপর উপর গালাগালি, খলিলুর রহমানকে ওরে গালি, ইহুদিদের দালাল, আমেরিকার দালাল, দেশ বিক্রি করে দিচ্ছে, মার্কিন নাগরিক, ইউনুস ব্যাককেল, এগুলো ছিল সব নাটক, যাতে জামাত এনসিপি না বুঝতে পারে। বরং জামাত এনসিপি ভেবেছিল খলিলুর রহমান তো আমাদের লোক, কিন্তু দেখেন এখন কার লোক। সেই লন্ডন বৈঠকেই সবকিছু হয়েছে। এখন স্পষ্ট হলো এই খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মধ্য দিয়ে। তো দর্শক, এরপর দেখেন এই যে সংবিধান সংস্কার পরিষদ, তো বিএনপি এখন শপথ নেয়নি, কিন্তু শপথ নিবে। একদম আমরা সবাই রাজপথে নেমে বিএনপির ক্ষমতা উল্টে দিব জুলাই সনদ নিয়ে, তাও দিবে না, বিএনপি শপথ নিবে। কি করবে জানেন? খুব দ্রুত পার্লামেন্টে, যেহেতু তাদের ব্রুট মেজরিটি আছে, ইচ্ছে মতো তাদের মতো করে ওই ভারত আমেরিকা যা বলে ওইভাবে করে সংবিধান সংশোধন করবে। সংবিধান পার্লামেন্ট সংশোধন করার পর তারপরে বলবে যে, এবং ইউনুসের যে জুলাই সনদের অনেক সংস্কার বাস্তবায়ন করবে। করার পরে এদিকে যখন আন্দোলন শুরু হয়ে যাবে যে এই যে জুলাই সনদ বিএনপি অস্বীকার করলো, তখন বিএনপি বলবে না বাবা রাখো, ঠিক আছে, এবার আমরা জুলাই সনদ অনুযায়ী কিছু কাজ করি। এরপরে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে। শপথ নিয়ে তারপরে কিছু সংস্কার করবে, কিছু সংবিধান সংস্কার করবে। আর মূল বিএনপি যেটা ভারতের বা নিজেদের মতো রাখতে চায়, ওইটা শপথ নেওয়ার আগেই বিএনপির এই মেজরিটি ব্যবহার করে সংসদে করে ফেলবে। কিভাবে বিএনপি সব নিজেদের মতো করে সাজাতে যাচ্ছে, এটা আরেকটা ফেসিবাদের পদ্ধতি। দেখতে পাচ্ছেন নাটকটা কি, রাজনীতি যে কতটা নোংরা জঘন্য। এই খলিলুর রহমান না বিএনপিকে কিভাবে ক্ষমতা এনে সিলেকশন ইঞ্জিনিয়ারিং করে। বিএনপি জামাত এনসিপি বুঝেছিল যে না, নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ নির্বাচন, হ্যাঁ, নিরপেক্ষতার আড়ালে কোন জায়গায় কিভাবে বাস দেওয়া হয়েছে দেখেছেন? আপনি বুঝতেই পারেন নাই। এখন শপথ নেওয়ার পর, বিশেষ করে আজকে দেখলাম শপথ নেওয়ার পর নাহিদ ইসলাম, ডাক্তার তাহের এবং ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের সাথে কথা বলেন সংসদ ভবনের ওখান থেকে বের হয়ে। তাদের চোখে মুখে হতাশার ছাপ, এবং তাদের চোখ মুখ দেখলেই বোঝা যায় যে তাদেরকে বোকা বানানো হয়েছে। তো রাজনীতি একটা প্রতারণার খেলা। এই প্রতারণা এটা স্পষ্ট হয়ে গেছে, কাকে কিভাবে কি বোকা বানানো হয়েছে সবকিছু জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে। আমরা লজ্জিত যে এটা কি, এবং যুক্তরাষ্ট্র কিভাবে কি খেলে। এবং আরো অনেকে অনেক কথা বলছেন যে পিনাকি ভট্টাচার্যের খুব ক্লোজ লোক ছিলেন খলিলুর রহমান। পিনাকি সকাল সন্ধ্যা বিএনপিকে গালি দেন, এখনো বিএনপির বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ করেছেন। সে পিনাকি ক্লোজ লোক কিভাবে বিএনপির মন্ত্রী হয়? তাহলে পিনাকিও কি ওই গ্রুপের নাকি? ওর উপর বিরোধিতা না, এটা আমি মনে করি না। পিনাকির ক্লোজ লোক, কিন্তু পিনাকির কথায় চলেন। খলিলুর রহমানকে কি পিনাকির চেয়ে কম মেধাবী মনে করেন? আরে পিনাকিকে বরং বোকা বানাতে পারে খলিলুর রহমান। খলিলুর রহমান তো গভীর জলের মাছ। নাইলে আমেরিকা থেকে হঠাৎ এসে, কোথাকার কি খলিলুর রহমান, জীবনে নাম শুনি নেই, হঠাৎ এসে ইউনুস সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা, এখন তারেক সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী। মজা না? এটা কল্পনা করেছিল বিএনপি জামাত তাদেরকে এইভাবে 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 বোকা বানাতে পারতো? কিছু করতে পারছে? আসলে এবার জামাত ক্ষমতায় না এসে যে কি ভালো হয়েছে, আল্লাহর রহমত। কারণ কিভাবে সবকিছু সাজানো ছিল, জামাতকে বোকা বানিয়ে দেশে একটা বিশৃঙ্খলা ঘটিয়ে দিত। এই খলিলুর রহমানরা ঘাপটি মেরে বসেছিল, আরো কত রহমান ভিতরে ছিল। এবং ইউনুসের দুর্বিসন্ধিও আমার কাছে ভালো মনে হয় না, কারণ ইউনুস উপরে উপরে মিঠে মিঠে কথা বলেছেন, কিন্তু ভিতরে তো শেষ পর্যন্ত কিছুই করেন নাই। বিএনপি যা চেয়েছে, যেভাবে চেয়েছে ওইটাই তো। এবং বলা হয়ে থাকে সংসদে সিট বিএনপি যে কটা চেয়েছে ওই কটাই দেওয়া হয়েছে। ওই যে আমরা বলেছিলাম না যে লন্ডনে কি চুক্তি হয়েছে, বিএনপি কয়টা সিট চেয়েছে, কয়টা সিট দিবে, ওইসব ভাগ বাটোয়ারা হয়েছে, দেখেছেন? ভাগ বাটোয়ারা হয়েছে। তবে আমরা চাই দেশটায় শান্তি বিরাজ করুক, স্থিতিশীলভাবে দেশটা চালানো হোক, কিন্তু এইভাবে ধানাই ফানাই করে টেকা যায় না, দেশ সুন্দরভাবে চলে না। তবে খলিলুর রহমান ডেঞ্জারাস অ্যানিমাল। এতদিন এই যে ঘাপটি মারা ছিলেন, বিএনপি জামাত এনসিপি কেউ বুঝতে পারেনি এই ঘাপটি মারা লোক বাংলাদেশে অঘটন ঘটাতে পারে। এমনকি বিএনপির বিবিসি বাংলা রিপোর্ট দেখলাম যে বিএনপির ভিতর থেকেই খলিলুর রহমানকে বাদ দেওয়ার জোরালো দাবি এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে তারেক রহমান কি পারবেন তাকে বাদ দিতে? শপথ গ্রহণের আগেই বিবিসি বাংলা রিপোর্ট করেছে যে বিএনপির ভিতর থেকেই দাবি করা হচ্ছে খলিলকে বাদ দেওয়া হোক। বিএনপির লোকজনও জানে না, কারণ এই খলিলকে নিয়োগের ব্যবস্থা এটা করেছে আমেরিকা, এটা ইউনুস, এটা বিএনপি জানবে কিভাবে? এখন বিএনপি তার বিরুদ্ধে খেপেছে, কিন্তু কিছু করার নাই, খেলা চলছে অন্য জগতে। তো দর্শক, এইভাবে ইউনুস বিএনপি সবাই মিলে কি ঘটনাটা ঘটিয়েছে, রাজনীতি কতটা নোংরা খেলা দেখলেন তো।